তো তখন পড়ানোর সময় আমরা আমাদের মানে বিদেশি অফিসারদের আমরা একটা অনুশীলন করি ওখানে, একটা মিথিক্যাল এগুলিকে বলা হয় মিথিক্যাল এক্সারসাইজ। মানে আমি একটা কাল্পনিক রাষ্ট্র আপনি দেন এবং সেই রাষ্ট্রকে আপনি প্রতিরক্ষা নীতি তৈরি করার জন্য দেন। তো আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এটা একটা কনফিডেন্সিয়াল অনুশীলন, যেখানে দেশের যত অফিসার আছে তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হতো। আর বিদেশি অফিসারদেরকে আমরা দুভাগে ভাগ করতাম। একটার লিডার ছিল ইন্ডিয়ান অফিসার, একটা লিডার থাকতো পাকিস্তানি অফিসার। তো আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি যে ইন্ডিয়ান অফিসাররা যে কনসেপ্ট তারা দিত সেই মিথিক্যাল স্টেট বা কাল্পনিক রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি এবং কিভাবে সেই প্রতিরক্ষার যে কৌশলগত আপনি পার্টনার নির্বাচন করবেন বা সে কি কি পদক্ষেপ নিতে হবে, সেই কথাগুলি এতটাই মানে কি বলবো আপনি বাংলাদেশের জন্য মানে ঝুঁকিপূর্ণ এবং এতটাই বিপদসংকুল যে তখন থেকেই আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অফিসারদের যে ভিউ অ্যাবাউট বাংলাদেশ ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ দি স্টেট ভিউ অ্যাবাউট বাংলাদেশ। এবং এর মাধ্যমে একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেইবার বিসাইড আস, সবসময় আমাদের দিকে তাকায় তাদের, আমরা একটা ইটস লাইক অ্যান অপরচুনিটি ফর দেম। আমি এই বাক্যের বেশি আমি বলছি না। সো এটা একটা অপরচুনিটি হিসেবে দেখে এবং তারা এটাকে অপরচুনিটিকে যেভাবে মানুষ ব্যবহার করে নিজের স্বার্থে, সেই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশকে বিচার করে। এইটাই যদি হয় ইন্ডিয়ান মিলিটারি অফিসারদের থিঙ্কিং, which actually it stems from the political thinking, তাহলে সেই দেশের কাছ থেকে আমি কোনোভাবেই বন্ধুত্ব আশা করতে পারি না। সেখানে শুধু তার খুবই কুৎসিত স্বার্থ জড়িত। তারা এই দেশকে রাষ্ট্র হিসেবে মেনেই নিতে চায় না এবং তাদের সমস্ত পরিকল্পনা এবং সমস্ত উদ্দেশ্য শুধুমাত্র আমাদেরকে অপরচুনিটি হিসেবে ব্যবহার করা। এই যদি অবস্থা হয় বাংলাদেশের, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই দ্যাট আপনারা দয়া করে এই রাষ্ট্রকে আপনাদের বন্ধু রাষ্ট্র কখনোই ভাববেন না। বন্ধু রাষ্ট্র ভাবার কোনো, এই একটা বন্ধু রাষ্ট্র যাকে বলা হয় সে কি করে, সে নিজে গ্রো করে, তার বন্ধুকে গ্রো করতে সাহায্য করে। ইন্ডিয়া হলো এমন একটা, তার কয়েকটা উদাহরণ আমি তাই। প্রথম উদাহরণ, বাংলাদেশ গ্রো করা শুরু করেছিল জিয়াউর রহমান আসার ঠিক পরপরই। তার কিছু প্র্যাগমেটিক পলিসি, সারা পৃথিবীতে তার যে কূটনৈতিক সে আমি বলবো যে যুদ্ধ চালিয়েছিলেন, সেটার ফলাফল কিন্তু আমরা পেতে শুরু করেছিলাম। কিন্তু জিয়াউর রহমানকে 3.5 বছরের বেশি বাঁচতে পারেন নাই। জিয়াউর রহমানের সমসাময়িক সময়ের এশিয়ার অন্য যে নেতারা ছিল, একটা ছিলেন মাহাথির মোহাম্মদ, আরেকজন ছিলেন লি কুয়ান। তারা কিন্তু সমসাময়িক সময় তাদের নিজ নিজ দেশে দায়িত্বে ছিল। তারা খুব সৌভাগ্যবান যে তাদের পাশে ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র ছিল না। ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র তাদের নেইবার না, তাহলে মাহাথির মোহাম্মদও বাঁচতে পারতো না, ও লি কুয়ানও বাঁচতে পারতো না। খালি শুধু এইটুকু বললাম আমি আপনাকে। 2014 সালে যখন বেগম খালেদা জিয়ার ইলেকশনের সময় আসলো, তার বিএনপির প্রতি আজকে ভারতের যে ভালোবাসার জোয়ার দেখছি আমি, সেই জোয়ারটা ওই সময় ছিল না। কারণ ওই সময় যেন তেন ভাবে সুজাতা সিংকে এনে প্রেসিডেন্ট এরশাদকে ঘর থেকে বের করে কাগজে সিগনেচার করে সিএমএ পাঠায় দেওয়া হলো, যেন সে নমিনেশন পেপারে সাবমিশন না করতে পারে এবং বিএনপির জোটে যেন না যেতে পারে। এবং ওই জোট যদি যেতে পারতো তাহলে কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম থাকতো। তো ভালো যে ভারতের এত প্রেম, কারণ জানে যে খালেদা জিয়া বেঁচে থাকতে উনি দেশের স্বার্থের বিরোধী কোনো কিছুতে উনি মত দেবেন না। খালেদা জিয়া ছিল তাদের জন্য এক এভারেস্ট সম একটা বাধা এবং তারা যে কোনো মূল্যে খালেদা জিয়াকে সরাতে চেয়েছে। আজকে বিএনপির
নীতি নির্ধারক হয়েছেন তারেক জিয়া। উনি যদি ওনার বাবা এবং ওনার মায়ের এই চারিত্রিক এবং এই দূরদৃষ্টি সম্পন্ন বা দেশপ্রেম যদি উনি না নিতে পারেন, তাহলে আমরা আর এই বিএনপি সেই বিএনপি পাবো না। ওনার অনেক সুযোগ আছে, এখনো আছে। উনি কারো কাছে দাসখত, আশা করি উনি কারো কাছে কোনো দাসখত দেন নাই। এবং ওনার যদি কোনো দুর্বলতা থাকেও, আমি বলবো যে রাজনীতিবিদরা ইজ লাইক সেলিব্রিটি, তাদের ছোটখাটো ত্রুটি মানুষ হিসেবে থাকবে, আমরা কেউ ফেরেস্তা না। আমি জানি তারেক জিয়া যদি সঠিক পদক্ষেপ নেয়, এবং তা যদি হয় শুধুমাত্র ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিন্তা করে পদক্ষেপগুলি নিতে হবে, ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। আপনার পলিসির মধ্যেই রিফ্লেকশন হবে যে আপনি তাকে কি হিসাবে কাউন্ট করেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডু নট ট্রাস্ট হিম, সেকেন্ড পয়েন্ট ডোন্ট ট্রাস্ট হিম, থার্ড পয়েন্ট ডোন্ট ট্রাস্ট হিম। দ্য মোমেন্ট ইউ ট্রাস্ট, ইউ ব্রিং ডিস্ট্রাকশন ফর ইউর সেলফ। এবং তারেক জিয়ার অ্যাডভাইজার্স কে আই ডোন্ট নো, বাট হি মাস্ট হ্যাভ অ্যান অ্যাডভাইজার হু উইল ডেভেলপ স্ট্র্যাটেজি। একটা স্টেটসম্যান যদি স্ট্র্যাটেজি না বোঝে, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা না বোঝে, সে যদি তার স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন না করতে পারে, হু ইজ গোয়িং টু বি দি স্ট্র্যাটেজিক পার্টনার ফর হার, ফর হিজ সিকিউরিটি, কে তার স্ট্র্যাটেজিক পার্টনার হবে ফর ডেভেলপমেন্ট, কে তার স্ট্র্যাটেজিক পার্টনার হবে ফর ফরেন পলিসি অ্যাচিভমেন্ট, এটা যদি না উনি সিলেক্ট করতে পারেন, ওটা যদি না উনি ড্র করতে পারেন, এইটার জন্য উনি উনার, আমি মনে করি আমি যদি উনার জায়গায় হতাম, আমি খুব নিজ মাথায় নিজের বুদ্ধিতে প্রথমে আমি চিন্তা করতাম অতীত ইতিহাসগুলি নিয়ে, এবং একজন দুইজন পার্টির বাইরে, নট পার্টি ম্যান, আবার আমি বলছি নট পার্টি ম্যান, পার্টির বাইরে প্রফেশনাল, যারা শুধুমাত্র দেশকে নিয়ে ভাবে আর কিছু না, যাদের